শুরু করছি পরম করুণাময় প্রভুর নামে। কৃতজ্ঞতা প্রকাশ করছি সরকারি বাংলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর ফেরদৌসী খান, উপাধ্যক্ষ প্রফেসর জাহাঙ্গীর হোসেন এবং আরও যারা সিনিয়র শিক্ষক এই অনলাইন ক্লাসের ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেছেন। ছেলেমেয়েরা, আসলে আমরা একটা বৈশ্বিক ক্রান্তিকালে আছি। এই বিপরীত সময়ে এভাবে আমাদের হয়তো অনেক দিন ক্লাস করতে হবে, পাড়ি দিতে হবে। আজকে আমি কথা বলবো তৃতীয় বর্ষের 306 নম্বর কোর্স, যার শিরোনাম হচ্ছে আধুনিক সাহিত্য তত্ত্ব ও সাহিত্য তত্ত্বের ধারা। এখানে 4টি ভাগ আছে। একটি ভাগ গ্রিক এবং রোমান সাহিত্য, দ্বিতীয় ভাগে আছে আধুনিক সাহিত্য তত্ত্বের ধারা, তৃতীয় ভাগে আছে সাহিত্য সমালোচনা পদ্ধতি এবং চতুর্থ ভাগে আছে বাংলা সাহিত্য সমালোচনার ধারা। আমরা শুরু করব আধুনিক সাহিত্য তত্ত্বের ধারা। এখানে আমরা পড়ব যে ধারাগুলো আছে আমাদের: ক্লাসিসিজম, রোমান্টিসিজম, ন্যাচারালিজম, মডার্নিজম, পোস্টমডার্নিজম ইত্যাদি বিষয়। আমরা প্রথমে শুরু করব আজকে ক্লাসিসিজম দিয়ে। আমাদের সিলেবাসে নিউ ক্লাসিসিজম, কিন্তু ক্লাসিসিজম না বুঝলে আমরা নিউ ক্লাসিসিজম বুঝব না। সেজন্য আজকের আলোচনা থাকবে, প্রথম দিকে থাকবে ক্লাসিসিজম সম্পর্কে। ইতিহাস আমাদের তথ্য দেয় যে ইউরোপে রোমানরা উচ্চ অর্থে প্রথম ক্লাসিক শব্দটি ব্যবহার করে। যারা সামাজিক এবং আর্থিক দিক থেকে সর্বোচ্চ বলে বিবেচিত তাদেরকে বলা হতো ক্লাসিকাই। পরে রোমানরা উন্নত লেখক বোঝাতে ক্লাসিকাস শব্দটি প্রথম ব্যবহার করে। এই ক্লাসিকাস থেকে ধীরে ধীরে ক্লাসিক শব্দটি আছে। প্রথম দিকে ক্লাসিকাস বলতে বোঝানো হতো এমন মানুষ যিনি ভালো লিখেন এবং একই সঙ্গে তিনি কিছু সহায় সম্পত্তিও ধারণ করেন। পরবর্তী সময়ে ক্লাসিক বলতে বোঝায় কেবল উঁচু মানের লেখক, তার সঙ্গে আর প্রভাব প্রতিপত্তি, সহায় সম্পত্তি এগুলির সম্পৃক্ততা থাকল না। এবং আরও পরে ক্লাসিক বলতে বোঝানো হচ্ছে সেই রকম সাহিত্য যা উঁচু মানের, এবং এখন আমরা বলছি, যার বাংলা বলছি ধ্রুপদী। ধ্রুপদী শব্দটি আসছে ধ্রুব থেকে। ধ্রুব মানে কনস্ট্যান্ট, স্থির, অচঞ্চল, পরিবর্তন হয় না। অর্থাৎ এমন সাহিত্য যেগুলো সবসময়ই একটি নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যায়। এবং আমরা আরেকটি কথা বলছি ক্লাসিক সাহিত্যের বাংলা করতে গিয়ে, প্রাচীন এবং শুদ্ধতাশ্রয়ী। অর্থাৎ এই সাহিত্যটা শুদ্ধতাকে ধারণ করবে। এবং আমরা কেউ কেউ বলছি ক্লাসিক মানে কালজয়ী, অর্থাৎ কালকে জয় করেছে এমন সাহিত্য। তো এগুলোর বৈশিষ্ট্য কি? এগুলোর বৈশিষ্ট্য হচ্ছে যে উঁচু অঙ্গের। ক্লাসিকের একটি বাংলা হচ্ছে উঁচু অঙ্গের, যেমন আমরা উচ্চাঙ্গ সঙ্গীত বলি, উচ্চাঙ্গ নৃত্য বলি ইত্যাদি। তাহলে এর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে প্রাচীন রীতি এবং বৈশিষ্ট্য। কি বললাম? প্রাচীন রীতি এবং বৈশিষ্ট্য। এর সঙ্গে যুক্ত হবে যুক্তি এবং বিচারবোধ। এই সাহিত্যের মধ্যে যুক্তি থাকবে,
বিচারবোধ থাকবে। এই ধারার সাহিত্য বিশেষভাবে গুরুত্ব দেয় ঐতিহ্য, সংযম, নিয়ম শৃঙ্খলা এবং আরেকটি জিনিস পরিমিতিবোধ। তুমি এমন করে বললে, সংযম হারিয়ে ফেললে, এটাকে ক্লাসিক বলা যাবে না। তুমি এমন করে বললে, তোমার নিয়ম শৃঙ্খলার মধ্যে তুমি থাকলে না, এটাকে ক্লাসিক বলা যাবে না। তুমি এমন করে বললে, এটা বাড়িয়ে বলে ফেললে অথবা কমিয়ে বলে ফেললে, এটা হবে না। এর মধ্যে পরিমিতি বোধ থাকতে হবে। ক্লাসিক সাহিত্যের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে স্পষ্ট করে দেখা, স্পষ্ট করে বলা। কোনো কোনো সমালোচক বলছেন ক্লাসিকের দৃষ্টি হচ্ছে সূর্যালোকে দেখা, দিনের আলোতে দেখা, স্পষ্ট করে দেখা, খুঁটিয়ে খুঁটিয়ে দেখা। ফলে আমরা বলতে পারি ক্লাসিক রচনা স্বচ্ছ এবং পরিষ্কার। আরেকটি কথা আমরা বলি, ক্লাসিক সাহিত্যের ভাবে থাকবে শান্ত ভাব, চলনে থাকবে ধীর স্থির গতি, বস্তুনিষ্ঠতা তার প্রধান। তোমরা অনেকেই জানো লুঙ্গিনাসের কথা, যে লুঙ্গিনাস যেটা বলছেন, উত্তম সাহিত্যের বৈশিষ্ট্য হচ্ছে সাবলিমিটি, সাবলাম, যেটা তিনি বলেছেন। সাবলাম কি? সুন্দর, ভীষণ সুন্দর। এবং কেউ কেউ বলেছেন মহিমান্বিত, অসম্ভব সুন্দর। তাহলে এই কথার উপর ভিত্তি করে কেউ কেউ বলছেন ক্লাসিক সাহিত্য হচ্ছে উন্নত ভাব, উন্নত আদর্শ, সুপ্রাচীন ঐতিহ্য। আর এই সাহিত্য এমন সাহিত্য আমাদের প্রাচীন ঐতিহ্যকে ধারণ করবে, একথা যেমন ঠিক, তেমনি সঙ্গে সঙ্গে আমাদের একটি মহৎ প্রেরণায় উজ্জীবিত করবে। ক্লাসিক সাহিত্য যখনই কেউ পড়বে, তখন সে একটা মুক্তির উৎস খুঁজে পাবে, তার মন অবারিত হবে, চেতনা একটা স্বস্তির বাতাস লাগবে। ক্লাসিক রচনার যে বৈশিষ্ট্যগুলোর কথা বললাম, আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তার মধ্যে মহত্ব থাকবে। মহত্ব যখন থাকে, তখনই তার মধ্যে নৈতিকতা থাকে। মহত্ব এবং নৈতিকতাই জীবনবোধকে শান্ত করে। এই জীবনবোধের প্রশ্নটি এখানে প্রধান। ক্লাসিক সাহিত্যের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে জ্ঞান তো থাকবেই, বুঝতে পারছো, জ্ঞানের সঙ্গে থাকবে শালীনতা। অশালীন কোনো বিষয়, অশ্লীল কোনো বিষয়, অপরিমার্জিত কোনো বিষয় ক্লাসিক সাহিত্যে স্থান লাভ করবে না। এবং ক্লাসিক সাহিত্যের বৈশিষ্ট্য হচ্ছে নিজের সম্পদ বৈশিষ্ট্যকে এমনভাবে পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরবে, যার ফলে তারা এ থেকে অনুপ্রেরণা পাবে। রক্ত মাংসের মতো প্রয়োজনীয় উপাদান যেমন করে মানুষ পায়, তেমন করে এটি পাবে। এ কারণেই আমরা বলছি ক্লাসিক সাহিত্য আমাদের আত্মাকে সমৃদ্ধ করে। সকল সাহিত্য আত্মাকে সমৃদ্ধ করে না। মহৎ ভাবনা, অঙ্গীকার থাকে বলে যিনি পড়বেন তার চিন্তাকে সমৃদ্ধ করে, তার চিন্তাকে জাগ্রত করে, তার কল্পনা শক্তিকে বাড়িয়ে তোলে। আরেকটি বৈশিষ্ট্য মনে রাখতে হবে, ওই যে প্রথম বললাম কালজয়ী, কালকে জয় করেছে। যেসব সাহিত্য কালকে জয় করেছে সেইগুলো দেশ, কাল, পাত্র এগুলোর সীমানাকে মানে না। সুতরাং বৈশিষ্ট্যটা বলতে হবে দেশ কালের নির্দিষ্ট বৃত্তে আবর্তিত নয়। এবং এই কারণে এই সাহিত্যকে আমরা বলি সর্বজনীন আদর্শবাদী। যে কথাটা খুব বলা দরকার, অনেকগুলো কথা বললাম, সবগুলো একসঙ্গে আনার জন্য আমি স্লাইডের যে লিঙ্ক এটা আমি দিয়ে দিব পরে। মনে রাখতে হবে ক্লাসিক সাহিত্যের অনিবার্য উপাদান হচ্ছে সত্য। যে সত্য ইতিহাস এবং
ঐতিহ্যের উজ্জ্বল আলোয় জাতিকে ঠিক একটা পথ দেখিয়ে দেয়। আবারও বলছি, সকল সাহিত্য জাতিকে পথ দেখাতে পারে না। আবার এটাও কেউ কেউ বলছেন যে সত্যের যে উপস্থিতি থাকবে, বা আমি যে আদর্শের রূপায়ণ ঘটাবো, আমি যে মুক্তির কথা বলবো, সেখানে আমার লেখার মধ্যে যেন রুচিবোধ থাকে। রুচি কি? এক একজনের কাছে রুচির মানদণ্ড একরকম। আমার কাছে যা রুচিকর বলে মনে হয়, রুচিশীল বলে মনে হয়, অন্যের কাছে নাও মনে হতে পারে। রুচির ভিন্নতা থাকে, থাকাটাই স্বাভাবিক। কিন্তু সাহিত্যের রুচি বলতে কি বুঝি? এমন একটি মানদণ্ড যা সভ্য সমাজে গ্রহণীয়, শোভন এবং আমাদের সমাজ, আমাদের অনুভূতি, আমাদের চিন্তাকে প্রভাবিত করে, নিয়ন্ত্রিত করে। তবে অনেকেই জার্মান কবি গেটের নাম শুনেছ। তিনি বলছেন ক্লাসিক সাহিত্য কি, তাকে জিজ্ঞাসা করলে তিনি বলছেন শক্তি এবং স্বাস্থ্যে দীপ্যমান। কি বলছেন? শক্তি এবং স্বাস্থ্যে দীপ্যমান। আরেক জায়গায় তিনি বলছেন ক্লাসিক লেখা যতবার পড়া হবে ততবারই নতুন বলে মনে হবে। এই কারণেই এটা দেশকালের ঊর্ধ্বে এবং দেশকালের বৃত্তকে ছাড়িয়ে আরো পরে আরো দূর এগিয়ে যায়। বিশেষভাবে মনে রাখতে হবে ক্লাসিক সাহিত্য স্থায়ী, নড়বড়ে না। এটাকে আমরা সাহিত্য বলি স্থাপত্য ধর্মী, গ্রিক ভাস্কর্যের মতো দৃঢ়, ঋজু, পোক্তা যাকে বলি সেই রকম। এইগুলো একটা বৈশিষ্ট্য। এখন ক্লাসিক সাহিত্য পড়লে আমরা কি দেখব? ক্লাসিক সাহিত্য পড়লে আমরা দেখব শব্দের ব্যবহারটা কেমন, বাক্যের বিন্যাসটা কীরকম, অলঙ্কার প্রয়োগে তিনি কীরকম করেছেন। এই যে শব্দের ব্যবহার, বাক্যের বিন্যাস, অলঙ্কারের ব্যবহার, এইসব ব্যাপারে বিরল মাধুর্য তিনি উপস্থাপন করবেন এবং একটা শাশ্বত জীবন সত্যকে তিনি তুলে ধরবেন। যে শব্দ ব্যবহার করবেন সেই শব্দ হালকা শব্দ হবে না, ওজস্বী শব্দ হবে। উপমা ব্যবহার করবেন, এমন উপমা যে উপমাগুলো চিরকালীন, যে উপমাগুলো সকল মানুষ বুঝতে পারে, যে উপমাগুলো কালের ধারায় হারিয়ে যাবে না। এমন চিত্রকল্প ব্যবহার করবে যে চিত্রকল্পগুলো সুন্দর, অসাধারণ এবং ভারিক। আর তার পরতে পরতে থাকবে ঐতিহ্য এবং সবকিছু মিলিয়ে আমাদের অনুভূতিকে পরিপূর্ণতা দেবে, ঐশ্বর্যের নতুন মাত্রাকে তুলে ধরবে। একজন ফরাসি উদ্ভিদ বিজ্ঞানী ছিলেন। তিনি উদ্ভিদ বিজ্ঞানী, অবাক করার মতো বিষয়, তিনি একটি বই লিখেছেন ডিসকোর্স অন স্টাইল। সেই বইয়ে তিনি বলছেন যে ক্লাসিক সাহিত্যের তিনটি উপাদান দরকার। একটি বিষয়বস্তুর বিন্যাস, পরিকল্পনাগত ঐক্য এবং বিষয়ের সাবলীল পরিবেশনা। তাহলে ক্লাসিক সাহিত্যের মধ্যে যে বিষয়বস্তু থাকবে সেটার বিন্যাস করতে হবে খুব সুন্দরভাবে এবং উপমা, রূপক, উৎপ্রেক্ষা, চিত্রকল্প সমস্ত কিছুকে একটা সুষম বিন্যাসের মধ্যে আনতে হবে। এবং আবারও তিনি বলছেন সেখানেও পরিমিতি বোধ থাকতে হবে। এবার যদি আমরা দেখি যে ক্লাসিক সাহিত্য নিয়ে আর কে কে কীরকম কথা বলছেন। ফরাসি একাডেমি প্রথম বলছেন 1694 সালে, তারা বলছেন ক্লাসিক লেখক হবেন বিপুলভাবে আদৃত কোনো প্রাচীন লেখক যিনি স্বকীয় বিদ্যায় পারদর্শী। আবার শোনা কথাটা, ক্লাসিক লেখক হবেন বিপুলভাবে আদৃত কোনো লেখক, বিপুলভাবে আদৃত, যিনি স্বকীয় বিদ্যায় পারদর্শী। আমি ক্লাসিক গান গাইলাম, সেখানে আমি পারদর্শী। আমি ক্লাসিক নাচলাম, নৃত্য করলাম, সেখানে আমি পারদর্শী। ক্লাসিক মিউজিক বাজালাম, সেখানে আমি স্বকীয় বিদ্যায় পারদর্শী। অর্থাৎ আমার পারদর্শিতা নিয়ে কোনো প্রশ্ন হতে পারে না। পরে
ফরাসি একাডেমি একটি পরিবর্তন করলেন ক্লাসিকের সংজ্ঞাটি। তারা পরে বললেন তারাই ক্লাসিক যারা কোনো ভাষার অনুকরণীয় আদর্শরূপ আসন লাভ করেছে, অর্থাৎ তিনি এমন একটি আসন লাভ করেছেন যার লেখাটি পরবর্তী প্রজন্ম অনুসরণ করতে পারে। তাহলে প্রশ্ন জায়গা কারা এমন ক্লাসিক লেখক? পশ্চিমের হোমার, ভার্জিলের নাম শুনেছ, তারা মহাকবি, তারা প্রাচীন। আমাদের ভারতবর্ষের রামায়ণ, মহাভারত, এই সকল। এখন আমরা একটা কনক্লুশন ড্র করতে চাই। অনেকগুলো কথা বললাম, সেটা কি? ক্লাসিক লেখক কি করেন? কেমন ব্যক্তি? এমন একজন ব্যক্তি যিনি মানুষের আত্মাকে সমৃদ্ধ করেছেন। আবার বলছি, মানুষের আত্মাকে সমৃদ্ধ করেছেন। সভ্যতাকে তিনি বিশেষ মাত্রায় উন্নীত করেছেন, অর্থাৎ সভ্যতার বিকাশে তিনি অবদান রেখেছেন। ভালো করে শুনতে হবে, যিনি মানবতাকে উপহার দিয়েছেন একটি নতুন দীপ্ত দৃঢ় পদক্ষেপ, যিনি একটি দুঃখহীন নৈতিক সত্যের সন্ধান দিয়েছে। লক্ষ্য করো, নৈতিক সত্যের সন্ধান দিয়েছে। সকল লেখার মধ্যে আমরা নৈতিক সত্যের সন্ধান পাই না। এবং শাশ্বত অনুভূতির প্রকাশ তিনি দিবেন। যে অনুভূতিটা আজ আমার কাছে যেমন লাগছে, 100 বছর আগে এরকম লাগতো, এরপরেও এরকম লাগতো, আরও 100 বছর পরে আমার পরবর্তী কোনো প্রজন্ম সেই অনুভূতিতে এমনভাবে আপ্লুত হবে, এমনভাবে তিনি উপলব্ধি করবে। তাহলে এই লেখক, যিনি ক্লাসিক লেখক, এই যে কথাগুলো বললাম, এরপরে একটা সময় আমরা বলি পিউরিটান শাসনামল ইংল্যান্ডের 1662 খ্রিস্টাব্দে নাটকের উপর মেইনলি একটা নিষেধাজ্ঞা আরোপ করে, যে নাটক সুন্দর নয়, নাটক সত্যকে তুলে ধরে না। এসব কারণে ইংল্যান্ডের শিল্পাঙ্গনে এক ধরনের বন্ধ্যাত্ব আসে। ফলে দীর্ঘদিন নাটক, শিল্পকলা ইত্যাদি চর্চা স্থিমিত হয়ে যায়। পরে রেস্টোরেশন যুগ, সেটা 1660 থেকে 1700 সাল, এটা উঠিয়ে দেওয়া হয়। উঠিয়ে দেওয়ার পরে নতুন করে আবার সাহিত্যের ধারা সৃষ্টি হয়। দীর্ঘদিন অবসানের পরে আবার যে নতুন করে সাহিত্যের সৃষ্টি হয়, সেখানে একটা পরিবর্তন আসে। কীরকম পরিবর্তন আসে? সেখানে নাগরিক বৈদ্যকদের নামে আসে স্থূলতা, উচ্ছৃঙ্খলতা, বিকৃত রুচি, চিন্তার রূপায়ণের মধ্যে অশ্লীলতা। সঙ্গত কারণেই এই উচ্ছৃঙ্খলতাকে মেনে চাইলেন না সচেতন মানুষ, ভদ্রলোক যারা আদর্শকে লালন করেন। তারা বললেন এই স্থূল রুচির বৃত্ত থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা এরকম স্থূল কথা শুনতে চাই না, সাহিত্যের নামে এই বলগাহীন কথা আমরা শুনতে চাই না, আপত্তিকর কথা শুনতে চাই না। তাহলে আমরা কি করব? তাহলে আমরা অনুসরণ করব আবার সেই ক্লাসিক যুগকে। ওই যে প্রথম দিকে বললাম, ক্লাসিক সাহিত্য হবে রুচিশীল, মার্জিত, সত্যের মতো সুন্দর, এরকম। এবং তারা কি বললেন? তারা দুইজন মনীষীকে প্রধানভাবে চিন্তা করলেন। একজন হোরেস, রোমান সাহিত্যতাত্ত্বিক, আর একজন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। এই দুইজন মানুষকে তারা মডেল হিসাবে নিলেন। তাদের ভাবধারাকে অনুসরণ করে, তাদের প্রেসক্রিপশন অনুসরণ করে তারা সাহিত্য রচনা করবেন। এবং তারা যেই সাহিত্য রচনা করেন, নতুন যুগের নতুন কালের লেখকেরা, সেটা হলো নিউ ক্লাসিসিজম। তাহলে তারা কি করলেন? তারা নতুন করে বললেন সাহিত্যে শৃঙ্খলা থাকতে হবে, যৌক্তিকতা থাকতে হবে। আবার সামনে নিয়ে আসলেন ধ্যান নয়, রহস্যের অনুসন্ধানও নয়, যুক্তি থাকবে, আদর্শ থাকবে। দৃঢ়তার সঙ্গে তারা বললেন আভিজাত্য থাকবে,
কিন্তু সংযমের বাঁধনকে ঢিলেঢালা করা দেওয়া যাবে না। যখন এই সংযমের বাঁধনকে ঢিলেঢালা করা দেওয়া হবে, তখন এই সাহিত্যে রুচির নামে অরুচিকর, অশালীনতা এবং যা পরিণামে মানুষকে বিপদগামী করে সেগুলো আসবে। এভাবে তারা একটা নতুন ধারা সৃষ্টি করলেন, যে ধারাটিকে আমরা বলছি নিউ ক্লাসিসিজম। তাহলে এই নিউ ক্লাসিসিজমকে আমরা কিভাবে ডিফাইন করব? কলেজ করলে আমার এই বইটি আছে, তোমাদের দেব, সুন্দর করে আমি বলতে পারবো। আমি যেটা লিখেছি সেখানে যে সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীতে ইউরোপের একদল লেখক ক্লাসিক সাহিত্যের উচ্চ ভাব ও মান তথা সংযম, শৃঙ্খলা, আভিজাত্য, যৌক্তিকতা ইত্যাদিকে সাহিত্যের ধর্ম বলে মান্য করে নতুন ধারা যে সৃষ্টি করেন সেটি হচ্ছে নিউ ক্লাসিসিজম। এবং তারাও কি করলেন? এক, ঐতিহ্যকে তারা মানলেন। দুই, হোরেসের ব্যবস্থাপত্রকে তারা মানলেন। আমরা আরেকদিন বলবো প্রিন্সিপাল অফ ডেকোরাম। তিন, তারা কি করলেন? সভ্য সমাজের সভ্য মানুষের জন্য সাহিত্য লিখতে হবে, এই প্রতিজ্ঞায় অঙ্গীকার করলেন। চার, মানুষের মহৎ ভাবনা এবং অঙ্গীকারকে পবিত্রতায়, মাধুর্যে, সৌকর্যে, অনন্যতায় তুলে ধরার চেষ্টা করলেন। আর কি করলেন? যেটা ভালো করে বুঝতে হবে, নারীকে তারা নতুন মর্যাদা দিলেন। অনেক সাহিত্যে নারীকে মর্যাদা দেয় না, নারীর মর্যাদা কুণ্ঠিত করে। এখানে তারা বললেন না, নারী প্রকৃতির রূপ লাবণ্যের সাথে জড়িয়ে আছে, এখানে দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার। তারা যে সাহিত্য রচনা করতে গেলেন সে নারীকে নতুনভাবে উপস্থাপিত করলেন। নারী মহৎ, নারী সুন্দর, নারী আদর্শের প্রতীক। এবং নারীকে তুললেন প্রেমে, দায়িত্বে, শাসনে, সেবায় অনন্য সাধারণ করে। এবং আবারও বললাম, এখানেও তারা রুচিকে প্রাধান্য দিলেন এবং তারা রুচিবোধকে বললেন নান্দনিক রূপে রুচিবোধকে সাহিত্যে আনতে হবে। তারা কি বললেন? তারা বললেন মরমের ভাবনা নয়, স্বপ্নে করা দুর্লভ জিনিস নয়, সাহিত্য হবে সাধনার বস্তু। ক্লাসিক রচনা লিখতে গেলে সাধনা করতে হবে, একটা গুণ অর্জন করতে হবে, আর কিছু দোষ বর্জন করতে হবে। বলাই বাহুল্য, আঙ্গিকের উপরও তারা অনেক গবেষণা করলেন, অনেক কিছু নতুন করে দিলেন, দিয়ে নতুন করে তারা একটা কিছু লিখলেন। এদের নিয়েও সমালোচনা আছে যে তারা অনেক বেশি নীতির কথা বললেন, নিয়মের কথা বললেন, আদর্শ কথা বললেন, মেপে মেপে কথা বলতে হবে, মেপে মেপে উপমা দিতে হবে, রূপক দিতে হবে। তাহলে সাহিত্য হবে কিভাবে? সকল কিছুরই সমালোচনা আছে, সকল তত্ত্বেরই একটা উল্টা দিক থাকে। সুতরাং তারাও সমালোচনার মুখে পড়লেন, কিন্তু তারাও পরবর্তী ওভারকাম করলেন যে আসলে আমরা শৃঙ্খলার কথা বলছি, কিন্তু এমন শৃঙ্খল নয় যে শৃঙ্খলার উপর আমরা হাঁটতে পারবো না। সুতরাং তারা বললেন অহমিকা ত্যাগ করতে হবে, উচ্চাভিলাষকে ত্যাগ করতে হবে, কিন্তু এগুলি এমনভাবে ত্যাগ করা যাবে না যেগুলো সাহিত্যের আদর্শকে আবার ক্ষুণ্ণ করে। তো আমাদের এই হচ্ছে নিউ ক্লাসিসিজমের বৈশিষ্ট্য। এই কথাগুলো আমি আগে বলেছি, আমি দিয়ে দেব। আর তোমাদের কেমন লাগলো? আজকে আমাদের অনলাইনে নতুন যাত্রা শুরু করলাম, ঠিক বুঝতে পারছি না এটা তোমাদের কাছে গেল কি না, কতটুকু গেল, কতটুকু পেয়েছো, কতটুকু দিতে পারলাম, কতটুকু নিতে পারলাম। তোমরা লিখবে। আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্রের আবদুল্লাহ হোসেন স্যার বলতেন 0 থেকে 1 বলো। সব কথা না বুঝলেও কিছু কথা নিশ্চয়ই বুঝেছ। ক্লাসিক সাহিত্য যে আদর্শ সাহিত্য, ক্লাসিক সাহিত্য যে প্রাচীন সাহিত্য, ক্লাসিকের বাংলা যে ধ্রুপদী, ধ্রুপদী কথার অর্থ যে ধ্রুব, ধ্রুব থেকে আসছে, অচঞ্চল, স্থির, কনস্ট্যান্ট। এটা বুঝতে পেরেছ? নিশ্চয়ই বুঝতে পেরেছ
এটা একটা আদর্শ, এর মধ্যে শালীনতা থাকবে, এর মধ্যে স্পষ্টতা থাকবে, এর মধ্যে নীতি নৈতিকতা থাকবে। সুতরাং এইরকম একটি ধারার যে সাহিত্য, এটি হচ্ছে ক্লাসিক সাহিত্য। নিশ্চয়ই আবার দেখা হবে, আবার কথা হবে। আজকে পর্যন্ত থাকো, ভালো থাকো, ঘরে থাকো, বাইরে যেও না।